বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে দেশটির আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক বাণিজ্য নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই রায়ের ফলে বিশ্বজুড়ে আরোপ করা বাড়তি শুল্ক বাতিল হতে পারে। তবে ট্রাম্প বলেছেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। ইশরাত জাহানের রিপোর্ট। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত এপ্রিলে এক নির্বাহী আদেশে প্রায় সব দেশের ওপর 10% ভিত্তি শুল্ক এবং বহু দেশের উপর চড়া শুল্ক চাপিয়ে দেন। এরপরই একাধিক মামলা দায়ের করা হয়। অন্তত 8টি মামলায় ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জের মুখে আছে। এগুলোর একটি মামলার রায় এসেছে গতকাল। ট্রাম্প বিশ্বজুড়ে যে বাড়তি শুল্ক চাপিয়েছেন তার বেশিরভাগকে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি আপিল আদালত। 11 জুরির মধ্যে 7 জনের মতামতের ভিত্তিতে এই আদেশ দেয়া হয়। আদালত বলেছে শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ারে পড়ে না, বরং শুল্ক ঠিক করা কংগ্রেসের প্রধান দায়িত্বের একটি। অবশ্য ট্রাম্প প্রশাসন যাতে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে সেজন্য 14 অক্টোবর পর্যন্ত রায়টি কার্যকর হবে না বলে জানানো হয়েছে। এই রায় এসেছে এমন সময়ে যখন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে চলমান আরেকটি মামলাও সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এবছর ট্রাম্পের সামগ্রিক অর্থনৈতিক নীতি নিয়ে নজিরবিহীন আইনি সংঘাত দেখা দিতে পারে। রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প আদালতকে দলীয়ভাবে অত্যন্ত পক্ষপাত দুষ্ট বলে উল্লেখ করেন। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, এই শুল্ক যদি উঠে যায় তাহলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তিনি আশাবাদী সুপ্রিম কোর্টের রায়ে সিদ্ধান্ত উল্টে যাবে। আদালতের এই রায় শুধু ট্রাম্পের বাণিজ্য নীতিই নয়, বরং মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার পরিধি নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ইশরাত জাহান, নাগরিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জাপান সফরে টোকিও পৌঁছেছেন। জাপানের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার পর চীন সফরে যাবেন তিনি। যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ ও রুশ তেল ক্রয় নিয়ে সম্পর্ক জটিল হলে চীনের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা চলছে। এর আগে বেশ কয়েকটি এসসিও শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী নিজে না গিয়ে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটিয়ে তিনি নিজেই সশরীরে শীর্ষ সম্মেলনে যোগ দিলেন। শুক্রবার নরেন্দ্র মোদী দুদিনের জাপান সফরে টোকিও পৌঁছান। প্রথমে জাপান ভারত অর্থনৈতিক ফোরামে ইশিবা শিগেরুর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ইশিবা ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক। দুজনই বক্তৃতায় বাণিজ্য জোরদারের কথা বলেন। ইশিবা বলেন, জাপানের প্রযুক্তি ও ভারতের প্রতিভার মিলন অর্থনীতি সমৃদ্ধ করবে। এআই, সেমিকন্ডাক্টর, মহাকাশ ও পরিচ্ছন্ন জ্বালানিতে সহযোগিতা বজায় আছে। মোদী জাপানি কোম্পানিকে বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে $6,800 কোটি বিনিয়োগ ও 5 লাখ কর্মী বিনিয়োগের রূপরেখা উন্মোচন করেন। নিরাপত্তা সহযোগিতা হালনাগাদ ও মহড়া সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র ভারত ও জাপানে 50% শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রুশ তেল ক্রয় নিয়ে তিক্ততা বাড়ছে। তাই শনিবার মিয়াগিতে সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শনে যাবেন দুজন। সফর শেষে মোদী চীনে যাবেন। সাংহাই সম্মেলনে শি জিনপিং ও পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরোধে চীনের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা হচ্ছে। শাশ্বতী সরকার, নাগরিক।
ভারতের জম্মু ও কাশ্মীরে ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে 11 জনের মৃত্যু। রিয়াসি ও রামবান জেলায় এক পরিবারের 7 সদস্য সহ অনেকেই প্রাণ হারিয়েছেন। বন্যা ও ভূমিধসে বাড়ি ভাঙা, মহাসড়ক বন্ধ ও স্কুল বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, আরও বৃষ্টি হলে বিপর্যয় বাড়তে পারে। এবার গোটা উত্তর ভারতে অভাবনীয় বৃষ্টি হচ্ছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীর জুড়ে প্রকৃতির তাণ্ডব চলছে। অবিরাম অঝোর ধারায় বৃষ্টিতে ভূমিধস ও হরকাবানে জম্মু কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত। শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে 11 জনের মৃত্যু ঘটেছে। রিয়াসির মাহরে গ্রামে নাজির আহমেদের বাড়ি ধসে পড়ে তিনি, তার স্ত্রী ও 5 সন্তান নিহত হন। গত সপ্তাহে বৃষ্টি বন্যায় এই অঞ্চলে 160 জনের বেশি মৃত্যু হয়েছে। প্রায় প্রতিদিনই হয় ভূমিধস, নতুবা হরপা বানে ভেসে যাচ্ছে জনপদ। মৃত্যু হচ্ছে মানুষ ও গবাদি পশুর, ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি ও ফসলের। প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। রাস্তাঘাটের হাল শোচনীয়, বেশ কিছু সেতু ভেঙে গেছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, মোবাইল টাওয়ার, ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জলের পাইপলাইনের। শ্রীনগর জম্মু মহাসড়ক 5ম দিন বন্ধ। জম্মু কাটরা ট্রেন যোগাযোগ স্থগিত করা হয়েছে। স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাসের পরামর্শ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনায় বলেন, 2 দিনের বৃষ্টিতে ক্ষয়ক্ষতি বেড়েছে। 2014 এর বন্যার সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেন, আরও বৃষ্টি হলে বড় বিপর্যয় হতে পারে। ইফফাত আরা মিথিলা, নাগরিক। কুয়েতে আগুন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী ও সংগঠক শাহিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে সিলেট ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত শাখা। কুয়েত সিটির একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির এমন আন্তরিক আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান সংবর্ধিত অতিথি। সংগঠনের সভাপতি ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব UAEর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত 30 সাংবাদিকের উপস্থিতিতে শুক্রবার রাতে দুবাইয়ের একটি হোটেলে এ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ইত্তেফাক প্রতিনিধি SM ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সচিব করে 11 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় এই সভায়। চীনের কুয়াংতন প্রদেশে নির্মিত হয়েছে বিশ্বের বৃহত্তম নিউট্রিনো ডিটেক্টর জুনো। সম্প্রতি তথ্য সংগ্রহ শুরু করেছে এটি। এতে 20,000 টন লিকুইড সিন্টিলেটর ব্যবহার করা হয়েছে। 45,000 ফটো মাল্টিপ্লায়ার টিউব দিয়ে তৈরি এই যন্ত্র মহাবিশ্বের রহস্য উন্মোচন করবে। চীনের চিয়াংমেনে 700 মিটার ভূগর্ভে অবস্থিত জুনো নিউট্রিনো ডিটেক্টর তথ্য সংগ্রহ শুরু করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে 20,000 টন লিকুইড সিন্টিলেটর ভর্তি করে ডিটেক্টরটি কার্যক্ষম হয়েছে। এই নিউট্রিনো ডিটেক্টর 53 কিলোমিটার দূরের পারমাণবিক কেন্দ্র থেকে অ্যান্টি নিউট্রিনো শনাক্ত করবে। ওয়াং ইইফান বলেন, এটি মহাবিশ্বের মৌলিক রহস্য উন্মোচন করবে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এর কার্যক্ষমতা প্রত্যাশার চেয়েও বেশি। চুনোর 35.4 মিটার অ্যাক্রিলিক গোলক ঘিরে 45,000 ফটো মাল্টিপ্লায়ার টিউব রাখা হয়েছে। এগুলো নিউট্রিনো কণার সংকেত ধরবে। প্রকৌশলী মা শিয়াওয়ান বলেন, দলগত প্রচেষ্টায় জুনো সফল হয়েছে। ইতালির বিজ্ঞানী জিওয়াচিনো রানুচ্চি বলেন, এটি পদার্থবিজ্ঞানের নতুন পথ খুলবে। আয়ু 30 বছর, ভবিষ্যতে আপগ্রেড করা হবে। 2008 সালে প্রস্তাবিত জুনো প্রকল্প 2015-তে নির্মাণ শুরু হয়। 2024-এ যন্ত্রপাতি স্থাপন শেষ হলে 60,000 টন পানি ও 20,000 টন লিকুইড এতে ভর্তি হয়। 17 দেশের 74 প্রতিষ্ঠানের 700 গবেষক এই প্রকল্পের সহযোগিতা করেছে।
শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।